নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, আওয়ামী লীগকে ভাঙতেই কি শেখ হাসিনাকে পরপর সাজা দেওয়া হচ্ছে। সদ্য 17ই নভেম্বর শেখ হাসিনাকে গুরুতর সাজা দেওয়া হয়েছে, একেবারে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তাকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে এই ভিডিও যখন আমি করছি তার কয়েক ঘন্টা আগে, অর্থাৎ বৃহস্পতিবার কয়েক ঘন্টা আগে, ঢাকার একটি নিম্ন আদালত প্লট বিলির মামলায় শেখ হাসিনাকে 3টি মামলায় মিলিয়ে মোট 21 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে, অর্থাৎ তাকে 21 বছরের জেল দিয়েছে। ওই একই মামলাতে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের দুজনকে 5 বছর করে কারাবাসের সাজা দেওয়া হয়েছে। আগামী 1 ডিসেম্বর আরও একটি মামলা, এই জমি সংক্রান্ত মামলা, যে মামলাতে শেখ হাসিনা 10 কাঠা জমি নিয়েছেন এইরকম একটা অভিযোগ, যে আইন ভেঙে নিয়েছেন এইরকম একটা অভিযোগে তার মামলার সাজা ঘোষণা হবে। সেই সাজাও খুব কঠোর সাজাই হবে, এটাই মোটামুটি যারা সরকার পক্ষের মানুষজন যারা এই সাজাটা দিতে চান শেখ হাসিনাকে, তাদের মহল থেকে এমনকি কেউ কেউ এটাও প্রচার করছেন যে মৃত্যুদণ্ডের পর যাবজ্জীবন, জমি মামলায় আজকে 21 বছরের জেল হয়েছে, এর পরের যে জাজমেন্টটা আসছে সেটা যাবজ্জীবন সাজা হবে সাবেক প্রধানমন্ত্রীর, এই রকম কথা টথা বলা হচ্ছে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে অসংখ্য বিশেষজ্ঞ এবং একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনার যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই রায় নিয়ে তারা গুরুতর প্রশ্ন তুলেছেন। অনেক আন্তর্জাতিক সাংবাদিক, নিবন্ধকার, অনুসন্ধানী সাংবাদিক, তারাও এই বিষয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলেছেন যে ট্রাইব্যুনাল যেভাবে তড়িঘড়ি এই বিচার সম্পন্ন করেছে এবং যে ধরনের সাধারণ কতগুলি কথাবার্তা, অর্থাৎ টেলিফোনের কথাবার্তা, সেইগুলোকে বলা হচ্ছে যে উনি মানুষ হত্যার জন্য নির্দেশ দিচ্ছেন, এই ধরনের, অর্থাৎ তিনি কিছু পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করছেন, সেটাকে বলা হচ্ছে যে তিনি হত্যার নির্দেশ দিচ্ছেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে যেভাবে তড়িঘড়ি রায় সাজানো হচ্ছে, এবং এই যে আজকে যে মামলার কথা বললাম, যে জমি প্লট বিলির যে মামলা, যেখানে হাসিনা এবং তার সন্তানদের বিরুদ্ধে আজকে আদালত রায় ঘোষণা করলো, এগুলো সবই কিন্তু কয়েক মাস আগে দায়ের হওয়া মামলা। এত দ্রুত মামলার রায় হচ্ছে এবং এক্ষেত্রেও 3 জনই কিন্তু অনুপস্থিত, অর্থাৎ আদালতে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারা পেলেন না। এটা তো জমির মামলা, জেল জরিমানার সাজা, কিন্তু মৃত্যুদণ্ডের মতন সাজাও দেওয়া হচ্ছে অনুপস্থিতিতে, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না। যাই হোক, আমার যেটা আলোচনার বিষয়, আমার যেটা মনে হয় যে এই যে পরপর সাজা ঘোষণার এখন একটা পরব শুরু হলো, অর্থাৎ শীত পড়লেই যেমন কিছু নতুন ফিচার দেখা যায়, তেমনি বাংলাদেশের রাজনীতিতে যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে, কঠোর কিছু সিদ্ধান্ত হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে, আমার বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সূত্র থেকে কতগুলো কংক্রিট ইনফরমেশন পেয়ে আমি মোটামুটি এই বিষয়টাতে নিশ্চিত যে এই যে এক্সারসাইজটা শুরু হয়েছে, অর্থাৎ সাজা দেওয়া, কঠোর সাজা দেওয়া, দ্রুত সাজা দেওয়া, এটার আসল উদ্দেশ্য মামলাগুলি যে টিকবে না, সেটা কিন্তু যারা এই মামলায় লড়াই করছেন সরকারের হয়ে, হয়তো বিচারপতিরাও জানেন যে তাদের এই মামলাগুলি উচ্চ আদালতে টিকবে না, কিন্তু মামলাগুলি তারা খুব দ্রুত দিচ্ছেন, ফাস্ট ট্র্যাক কোর্টের মতন তারা দ্রুত মামলাগুলি ঘোষণা করছেন। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আওয়ামী লীগকে ভাঙা, অর্থাৎ শেখ হাসিনা তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি
প্লট দুর্নীতিতে অভিযুক্ত দোষী সাব্যস্ত আসামি, তার 21 বছর জেল হয়েছে, অতএব তিনি আওয়ামী লীগের সভানেত্রী থাকতে পারবেন না বা তার কথায় আওয়ামী লীগ চলবে না, এই রকম বক্তব্য আওয়ামী লীগের নেতাদের দিয়ে বলানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা যে একেবারে নতুন শুরু হয়েছে তা আমি বলবো না, 5 আগস্টের পর থেকে এটা চলছে, বরং বলা চলে যে মেটিকুলাস ডিজাইন, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবে এটাও আছে। মানে বিষয়টা এমন নয় যে হাসিনা সরকারের পতন ঘটানো গিয়েছে অতএব বিষয়টি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগকেও টুকরো টুকরো করা কিন্তু ওই ধারাবাহিক মানে ষড়যন্ত্রের একটি অংশ, যেই ধারাবাহিকতা মেনে এখন এই ষড়যন্ত্রের অংশটি বাস্তবায়নের চেষ্টা হচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ আপনারা জানেন আমি এইটুকু অধিকার অন্তত অর্জন করেছি যে বাংলাদেশের রাজনীতি খুব নিখুঁতভাবে আমি পর্যবেক্ষণ করি, এবং সেখান থেকে আমার মনে হচ্ছে যে এখন টার্গেট এই মুহূর্তে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে ফাটল ধরানো, নৌকোটাকে ফাটল ধরানো, নৌকোর একাংশ ডুবিয়ে দেওয়া, এই রকম একটা এক্সারসাইজ শুরু হয়েছে। এবং তার জন্যে আওয়ামী লীগের মধ্যে যে কোনো বিভীষণ লুকিয়ে নেই তা কিন্তু নয়, প্রচুর মানুষ আছেন এবং তাদের সঙ্গে ইউনূস প্রশাসনের যোগাযোগ আছে, কিন্তু এখনো পর্যন্ত ঢিলটা মারার মতন সাহস বা অনুকূল পরিস্থিতি হয়তো তারা এখনো মনে করছেন না, কিন্তু তারা এইরকম একটা নৌকাকে ডুবিয়ে দেওয়া বা নৌকাকে একটু কাত করিয়ে দেওয়ার একটা মতলব নিয়ে কিন্তু তারা এগোচ্ছেন। এটা কেন এগোচ্ছেন সেটা তো খুব সহজ, সকলেই বোঝেন বাংলাদেশের রাজনীতি যারা নিয়মিত ফলো করেন, যে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচন নিয়ে আপনারা জানেন যে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারা কিন্তু প্রশ্ন তুলেছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে, তার জন্য বিচার হচ্ছে, বিচারালয়ে তার সাজা হবে, কিন্তু জনতার আদালতে তাকে কেন যেতে দেওয়া হবে না, অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়া কেন নির্বাচন হবে। আমি তো এর আগের একটা ভিডিওতে বাংলাদেশের খুব স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক এবং তীব্র আওয়ামী লীগের সমালোচক, শেখ হাসিনার সমালোচক মহিউদ্দিন আহমেদ, তিনি তো এই যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে 2026 ফেব্রুয়ারিতে যদি মানে নির্বাচন হয় তাহলে ওই সময় হবে বলে ঠিক আছে, সেই নির্বাচনকে সম্পর্কে তিনি বলেছেন যে একটা তামাশার নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগের মতো একটা বড় পার্টি যার 40-45% ভোট আছে, তাদের বাদ দিয়ে কি করে একটা দেশে নির্বাচন হতে পারে। বিএনপি যারা মনে করছে যে তারা ক্ষমতায় আসবে, তাদের মধ্যেও ভেতরে ভেতরে এটা নিয়ে দুশ্চিন্তা আছে যে নির্বাচনটা যদি আওয়ামী লীগকে ছাড়া হয় তাহলে সেই নির্বাচনটার স্বীকৃতি নিয়ে সমস্যা হবে। অনেকে হয়তো ভাবছেন যে না না, গোটা ব্যাপারটাই তো আমেরিকা করাচ্ছে, আমেরিকা যদি অসন্তোষ প্রকাশ না করে, আমেরিকা যদি স্বীকৃতি দিয়ে দেয় যে হ্যাঁ আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হতে পারে, তাহলেই তো 7 খুন মাপ, কোনো দুশ্চিন্তা করার কিছু নেই। বিষয়টা বোধহয় এরকম নয় যে আমেরিকা বলে দিল মানেই বাংলাদেশের সাধারণ মানুষ সব কিছু মেনে নিল, বিষয়টা বোধহয় এইরকম নয় আমার তাই মনে হয়। অতএব আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের পরিণতিটা কি হতে পারে, ভোটের পার্সেন্টেজ কত হবে, কত পার্সেন্ট ভোটের উপরে জয় পরাজয় নির্ধারিত হবে, এই বিষয়গুলি নিয়ে বিএনপির মধ্যে দুশ্চিন্তা আছে, জামাতের মধ্যে দুশ্চিন্তা আছে, এনসিপির মধ্যেও আছে যে এমন একটা অবৈধ নির্বাচন করে তারা সরকার চালাতে গেলে পরে দেশের মধ্য থেকেও কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান হয়ে যাওয়া অসম্ভব নয়, যে গণ অভ্যুত্থানে এই সরকার বড় ধরনের বিপদে পড়ে যেতে পারে। স্বভাবতই তাদের সকলের অর্থাৎ মোহাম্মদ ইউনূস প্রশাসন, বিএনপি, জামাত, আরও যে দলগুলি আছে তারা চাইছে একটা মুখ রক্ষার প্রয়াস মানে হচ্ছে যে নির্বাচন হবে, নির্বাচনে আওয়ামী লীগের একাংশ তারা নির্বাচনে অংশ নেবে। জানাই আছে যে শেখ হাসিনার যেহেতু গুরুতর সাজা ঘোষণা হয়েছে, তার সঙ্গে আরও অনেকে সাজা ঘোষণা হচ্ছে, অনেকে জেলখানায় আছেন, ফলে তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এবং ইতিমধ্যে এই যে আন্তর্জাতিক মানে অপরাধ ট্রাইব্যুনাল তার আইন সংশোধন করে একটা ধারা তাতে যুক্ত করা হয়েছে যে সাজা ঘোষণার আগেও যদি কিছু অপরাধের ক্ষেত্রে চার্জ গঠন হয়ে যায়, অর্থাৎ আদালত যদি অভিযোগগুলিকে বিচারযোগ্য বলে গ্রহণ করে, তাহলেই সেই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নির্বাচনে অংশ নিতে পারবেন না, ফলে তাদের দিক থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু তারা মনে করছেন যে একাংশকে যদি এনে আওয়ামী লীগ পার্টি নামে
নির্বাচনে, অর্থাৎ তারা নিজেদের আওয়ামী লীগ বলে ঘোষণা করবে এবং এখন তো সবই সরকারের হাতে, আর সরকার যা করবে সেটাই নির্বাচন কমিশন করবে। অর্থাৎ এই যে ফ্র্যাকশন অর্থাৎ ব্রেকওয়ে অংশ যারা বিদ্রোহ করে বেরিয়ে আসবে তাদেরকে আওয়ামী লীগ স্বীকৃতি দিয়ে, তাদের নিবন্ধন দিয়ে, তাদের প্রতীকটি দিয়ে, তাদেরকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে দেওয়া, যেটাকে বলা হচ্ছিল কয়েক মাস আগে সেনাপ্রধান বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের দুই নেতার সঙ্গে আলোচনায় যে কথাটি বলেছিলেন যে খাঁটি আওয়ামী লীগ, সৎ আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ভেজাল এবং খাঁটি। তারা বলছেন যে এরকম খাঁটি আওয়ামী লীগ আছে, তাদেরকে দিয়ে একটা গোষ্ঠী তৈরি করে তারা নির্বাচনে অংশ নেবে এবং একটা বোঝাপড়াও থাকবে যে তাদের মধ্যে অনেকেই, প্রায় সিংহভাগ যারা কিছু কিছু আসনে তারা জিতেও আসবেন, তার জন্য বিএনপি কিছুটা স্যাক্রিফাইস করবে তার নিজের স্বার্থে, 10-15টা আসন সে ছেড়ে দেবে এবং আওয়ামী লীগের একটা ব্লক তারা বাংলাদেশ সংসদে থাকবে। অতএব মানে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে এবং নির্বাচনটি বৈধ নির্বাচন, স্বীকৃত নির্বাচন হিসেবে আন্তর্জাতিকভাবেও তারা স্বীকৃতি পেয়ে যাবে। এইটা হচ্ছে তাদের কৌশল। এই জন্যে আওয়ামী লীগকে ভাঙার একটা চেষ্টা একেবারে গোড়া থেকে আছে এবং এখন যেটা করা হচ্ছে যে আওয়ামী লীগের অভ্যন্তর থেকে একটা বিদ্রোহ তৈরি করার চেষ্টা হচ্ছে যে শেখ হাসিনা তো ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি, এটা যদি অন্য কোনো নেতা হতেন তাহলে তো তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতো। শেখ হাসিনা কি করে এই দলকে নেতৃত্ব দেন? একটা আলোচনা ছিল আওয়ামী লীগে যে শেখ হাসিনা আস্তে আস্তে তার সন্তানদের অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এবং পুতুল এদেরকে তিনি সক্রিয় করছেন। সক্রিয় যে করছেন এটা শুধু কথার কথা নয়, সজীব ওয়াজেদ জয় তো রীতিমতন মিডিয়ায় সক্রিয় হয়ে গিয়েছেন। এছাড়া তিনি অন্তরালে প্রচুর কাজ করছেন। আমি যেটা জানি, বিশেষ করে আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া কিন্তু জনসভার একটা বিকল্প ব্যবস্থা, অর্থাৎ কুল ছাপানো যে জনসমাবেশ তার বিকল্প একটা কিন্তু সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগকে লড়াই সংগ্রামে টিকিয়ে রাখার কাজটা কিন্তু সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে করছেন। পুতুল তার মায়ের রাজনৈতিক কর্মসূচি এবং আরও নানা বিষয়, নানাজনের সঙ্গে জনসংযোগ রক্ষা করা, নেতাদের সঙ্গে শেখ হাসিনার জনসংযোগটাকে মানে মেনটেন করা, এইটা তিনি করছেন। আওয়ামী লীগের একাংশ এটাও চাইছে যে শেখ হাসিনা শুধু নন, শেখ পরিবারের আর কেউ যেন আওয়ামী লীগের কোনো পদ পদবিতে না পেতে পারে, এইটা তাদের একটা বড় কৌশল। যে কারণে রেহানার বিরুদ্ধে মামলা, এই 1 তারিখে যে 1 ডিসেম্বর যে মামলার রায় হতে যাচ্ছে তাতে শেখ রেহানা, শেখ হাসিনার বোন, তিনি একজন আসামি, তার ছেলেমেয়েরা আসামি। অর্থাৎ শেখ পরিবারের, বিশেষ করে শেখ হাসিনা, শেখ রেহানার রক্তের সম্পর্কের যারা, তারা কেউই যাতে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে না পারেন, এই রকম একটা বিদ্রোহ, বিপ্লব, একটা দলের অভ্যন্তরে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে। বিষয়টি এমন নয় যে শুধুমাত্র ইউনূস গভর্নমেন্ট বা বিএনপি নেতৃত্ব তারা উস্কানি দিচ্ছে। এই ব্যাপারে আওয়ামী লীগের মধ্যে কিন্তু মির্জাফরের অভাব নেই, বিভীষণের অভাব নেই। এই বিভীষণ, মির্জাফর, যা আওয়ামী লীগের নেতৃত্বের মানে কথা, এগুলি যারা আমি যাদের সঙ্গে কথা বলে এই ধরনের বিষয়টাতে নিশ্চিত হয়েছি, এদের অধিকাংশই কিন্তু এই মুহূর্তে ভারতে নেই। কিন্তু একেবারে কেউ নেই তাও কিন্তু নয়, ভারতে যারা আছেন তারা একটু সাবধানে পদক্ষেপ করছেন। কিন্তু এই রকম একটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেই অনেক নেতা সাম্প্রতিক অতীতে ভারত থেকে অন্য দেশে চলে গিয়েছেন, কারণ তারা জানে যে হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের বিষয়ে ভারতীয় এস্টাবলিশমেন্টের কাছ থেকে, ভারতের সংস্থাগুলির কাছ থেকে, ভারত সরকারের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পাওয়া যাবে না এবং এই ধরনের বিদ্রোহ করার পরে তাদের দেশে ফিরে যাওয়াটাও কঠিন হতে পারে, কারণ ভারতে বসে এই সমস্ত কার্যকারবার করলে পরে ভারত সরকার মোটেই সেটা মেনে নেবে না। স্বভাবতই তারা অনেকেই মিডল ইস্টে চলে গেছেন, অনেকে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে চলে গিয়েছেন। এই চলে যাওয়াটা অনেকে নানান রকম কারণ দেখিয়েছেন, কিন্তু প্রধান কারণ হচ্ছে যে ওইখানে বসে তাদের পক্ষে ইউনূস সরকারের সঙ্গে লেনদেন করাটা, বিএনপির সঙ্গে বোঝাপড়া করাটা এটা সহজ হবে, এই কারণে তারা চলে গেছেন। কিন্তু কলকাতায় বা ভারতে বা দিল্লিতে এই ধরনের লোকেদের সঙ্গে থাকা মানুষ যে একেবারে নেই তা কিন্তু নয়। অনেকের আচার আচরণ থেকেও দলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। মানে অনেকে খুব
আচমকাই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, দলীয় বৈঠকে আসছেন না, ফোন ধরছেন না। তাদের আচার আচরণ দেখেও বোঝা যাচ্ছে যে তারাও এই তথাকথিত বিদ্রোহীদের সঙ্গে তাদের একটা যোগ তৈরি হয়েছে। আর ইউনূস প্রশাসনের উস্কানি, প্ররোচনা এবং নানান ধরনের সুযোগ সুবিধার অফার, এমনকি আমি এটাও বলি যে বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ জেলখানায় আছেন, তাদেরও একাংশ জেল মুক্তির শর্তে এই ধরনের বিদ্রোহে বা অভ্যুত্থানের ভাবনাতে তারাও শরিক আছে, জেলেও আছেন কয়েকজন। তার মধ্যে এক দুজন নেতা নেত্রী আছেন যারা এই আওয়ামী লীগের এই যে দুর্দিন, এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে তাদের একটা বিরাট বড় ভূমিকা ছিল বলে অনেকে সন্দেহ করেন। এমনকি যে মার্কিন প্রশাসনকে বা মার্কিন ডিপ স্টেটকে অভিযুক্ত করা হচ্ছে যে তারা এই ষড়যন্ত্রের কারিগর, সেই ডিপ স্টেটের লোকজনদের সঙ্গে গভীর যোগাযোগ ছিল এমন অনেকে কিন্তু জেলবন্দি, এবং জেলে তাদেরকে জেলে রাখা হয়েছিল একটাই কারণে, যে তাদের খানিকটা সুরক্ষা দেওয়া, কারণ তারা চিহ্নিত মির্জাফর, চিহ্নিত বিভীষণ। ফলে অভ্যুত্থানের পর তারা দেশে থাকলে মুক্ত পরিবেশে থাকলেও তাদের বিপদ হতে পারত। এই সমস্ত কারণেও কিন্তু অনেকে জেলে আছে, এবং তাদের জেল মুক্তির একটা কথাবার্তা চলছে যে যদি আওয়ামী লীগকে ভেঙে কেউ বেরিয়ে আসতে পারে, অর্থাৎ নৌকা ডুবি, এইটা হচ্ছে এখন একটা বড় এজেন্ডা ইউনূস সরকারের, যে নৌকা ডোবাতেই হবে যতটুকু সম্ভব, এবং ওই যে ডুবে যাওয়া অংশের লোকজনদের উদ্ধার করে আমরা আবার তাদেরকে জায়গা মতো পৌঁছে দেবো, নৌকা আবার আমরা বাঁচিয়ে দেব, নৌকা আবার চলতে শুরু করবে। এইটা হচ্ছে ইউনূস সরকারের পরিকল্পনা, এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই যে এত দ্রুত মামলাগুলির রায় হয়ে যাচ্ছে। অর্থাৎ যে মামলাগুলি বলা হচ্ছে যে এত গুরুতর মামলা, প্লট বিলি, সেটার জন্য কিন্তু একটা দীর্ঘ তদন্তের প্রয়োজন হয়, এবং কোনো মামলাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তো, আপনারা নিশ্চয়ই জানেন, পত্রপত্রিকাতেও বেরিয়েছে যে কিভাবে কাটাছেঁড়া করা হয়েছে এই রায়কে, যেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানে অর্ডিনারি কথা প্রসঙ্গে কাউকে ফোনে কিছু বলেছেন, সেটাকে বলা হচ্ছে ষড়যন্ত্র, এবং তিনি মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন। এই যে ছেলেমানুষি রায়, এই রায়গুলোর আসল উদ্দেশ্য কিন্তু যে একেবারে কালকেই শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ফাঁসি কাঠে লটকে দেওয়া, এইরকমটি আমার অন্তত মনে হচ্ছে না। এগুলোর আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগের অভ্যন্তরে আওয়াজ তোলানোর ব্যবস্থা, এবং যে আত্মগোপনে থাকা যে মির্জাফর বা বিভীষণ যারা আছে, দলের মধ্যেই আছে যারা দীর্ঘদিন ধরেই নানানভাবে তাদের একটা উপসী ছাড়পোকা বলা যায়, যে যারা দীর্ঘদিন ধরে মনে করছিলেন যে আমরা কোনো পদ পদবি পাইনি, বা অনেকে মনে করছেন যে অমুকে এইটা পেয়েছে আমি কেন পাচ্ছি না, বা কেউ মনে করছেন যে আমার আর এই দলে কোনো ভবিষ্যৎ নেই, বা অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ 10 বছরেও আর পুরনো জায়গায় ফিরতে পারবে না, ফলে এই 10 বছর আমি কেন স্যাক্রিফাইস করব, আমি আমার ব্যবসা বাঁচাবো, আমি আমার সম্পত্তি বাঁচাবো, ফলে আমি চলে যাব অন্যদিকে। এবং আমি যা জানতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি তারা এই আলাপ আলোচনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং ভারতেরও বেশ কিছু লোকজনও কিন্তু এই আলাপ আলোচনা বা এই উদ্যোগের সঙ্গে যে নেই তাও নয়, তারাও কিছু লজিস্টিক সাপোর্ট তাদের দিচ্ছেন, যে একটা বোঝাপড়া। কারণ শেখ হাসিনার ব্যাপারে ভারতে রাজনৈতিক দলগুলির মধ্যে তুমুল রকম সহমত আছে, আওয়ামী লীগ সম্পর্কেও কোনো রকম দ্বিমত নেই, কিন্তু ব্যক্তি বিশেষের অনেক ধরনের ইস্যুস থাকে, তারা প্রভাবশালী হয়ে গেলে পরে তারা এসব ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করে। এরকম কিছু ব্যক্তি বিশেষ আছে ভারতে যারা আওয়ামী লীগের ক্ষতি চান, যারা শেখ হাসিনার ক্ষতি চান, হয়তো তারাও এদের সঙ্গে আছেন বলে আমার মনে হয়, যে কারণে তারা এই সাহসটা পাচ্ছেন। কিন্তু আসল যে বিষয়টি আমি বলতে চাইছিলাম সেটি এটাই শেষ করব, যে ইউনূস সরকার অনেক দিন ধরেই চেষ্টা করছে আওয়ামী লীগকে ভেঙে একটা অংশকে দেখানো পিওর আওয়ামী লীগ, এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে, তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে, তাদের ব্যবসাপত্র বাঁচিয়ে তাদেরকে আগামী দিনে এমপি করে কাউকে হয়তো মন্ত্রী করারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে দিয়ে, এবং এই প্রতিশ্রুতিগুলি যখন একটা কংক্রিট শেপ নেবে, তখন হয়তো আরও কিছু লোভী সাবেক এমপি, সাবেক মন্ত্রী এদের সঙ্গে যোগাযোগ করবে যে আমরাও আছি, আমাদেরকেও তোমাদের সঙ্গে নাও, আমরাও তোমাদের এই ডুবন্ত নৌকা
নৌকাতে উঠতে চাই, এই যে ভাবনা চিন্তা, এই করে আওয়ামী লীগকে একটা বড় ধরনের ধাক্কা দিয়ে, অর্থাৎ মাইনাস শেখ হাসিনা, মাইনাস শেখ পরিবার এবং শেখ হাসিনার অনুগামীদের বাদ দিয়ে আরেকটা আওয়ামী লীগ তৈরি করা, এবং তার জন্যই দ্রুত এই সাজাগুলি ঘোষণা করা হচ্ছে, যাতে এই লোকগুলি দলের মধ্যে প্রশ্ন তুলতে পারে, হু ইজ শেখ হাসিনা? তিনি তো ফাঁসির আসামি, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি, তিনি তো দুর্নীতিতে অভিযুক্ত একজন আসামি, তার 21 বছর জেল হয়েছে, হয়তো আগামী দিনে তার যাবজ্জীবন কারাবাসেরও রায় হবে। ফলে হাসিনার বিরুদ্ধে সরব হওয়ার এই তো অনুকূল পরিস্থিতি, যে পরিস্থিতিটা ইউনূস সরকার তৈরি করে দিচ্ছে বলে আমার মনে হয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।